সিরাজ হায়দার জ্বর রাতে এত বেশি হলো, জলের প্রলাপে সিরাজ হায়দার অন্তরা অন্তরা বলে ডাকতে লাগতো। সালমা বসে বসে মাথায় জল পট্টি দিচ্ছে, মেয়েরা সবাই ঘুমাচ্ছে। বিনীত রজনী কাটাচ্ছে, সালমা একা। দু চোখে ঘুম ঢুলুঢুলু, কিন্তু বুকের ভিতর অস্থিরতা। অনামিকা অন্তরা মতো করবে না তো? নিজের পাপের শাস্তি কি তবে আল্লাহ এভাবে দিয়ে দিচ্ছেন তাদের? বিছানায় উবুর হয়ে শুয়েছে অনামিকা, দেখে মনে হচ্ছে গভীর ঘুমে সে। অথচ সে এক ফোঁটাও ঘুমাতে পারে না, অসহ্য যন্ত্রণা তার হচ্ছে। শাহেদ কি বলল এটা? শাহেদ কি সত্যি কি শাহেদের পরিবার আসবে না? শাহেদকে ছাড়া অন্য কাউকে তো অনামিকা স্বপ্নেও ভাবতে পারে না। কেন ভাববে সে? শাহেদের মতো করে কেউ তাকে ভালোবাসতে পারবে? এই যে রাস্তায় হুট করে চুমু খাওয়া, রিস্কায় বসলে শক্ত করে হাত চেপে ধরা, লেপ্টে যাওয়া চোখের কাজল মুছে দেওয়া, রিস্কায় বসলে হঠাৎ করে চুলের খোপা খুলে দিয়ে চুলে নাক ডুবিয়ে দেওয়া, এসব কি অন্য কেউ করবে কখনো? কাঁদতে কাঁদতে অনামিকা সিদ্ধান্ত নিল আগামীকাল সে শাহেদের সাথে দেখা করবে। যেভাবেই হোক তার বাবা মাকে পাঠানোর ব্যবস্থা করে সে ব্যাপারে কথা বলবে। শাহেদের বাবা হাসনুজ্জামান ভাতে ডাল মাখতে মাখতে বলল, তোর ফুফুতো বোন রেনু এসছে, যে বিকালে দেখেছিস? শাহেদ কিছু বলল না। সকালে অনামিকার সাথে কথা বলার পর থেকে শাহেদের সাথে বাবা মায়ের এক দফা ঝগড়া হয়েছে। হাসানুজ্জামান কিছুতেই অনামিকাকে বিয়ে করাবেন না বলে জানিয়েছেন। তিনি দুপুরে কল দিয়ে বোনের মেয়েকে বাড়িতে এনেছেন। খেতে বসে তাই ছেলেকে আবারও বললেন, তোর ফুপুর লগে আমার আগেই কথা হয়েছে, রেনুরে আমি তোর বউ বানামু। বিয়ে তো রেনুরে বাপ 3 লক্ষ টাকা দিবে, তোরে বিদেশে পাঠাই দিব আমি। ইদ্রিস পোলার কুদ্দুসের লগে কথা হয়েছে, 1 মাসের মধ্যে ভিসা পাঠাইব। টাকা লাগবো 4 লাখ। আমি 50,000 টাকা দিতে পারবো, বাকি টাকা তো শ্বশুর বাড়ি থেকে নিমু। আরও কাজ ভালো, উট ছাগল চড়াবি মাঠে, ঝামেলা কিছু নেই, একটু রোদ বেশি, এই ছাড়া সব ঠিক আছে। শায়দ খাবার শেষ করে উঠে বলল, আবার শোনেন, আবারও কইতেছি, আমি অনামিকা ছাড়া কাউরে বিয়ে করব না, দরকার হলে বিদেশেই যাবো না আমি। হাসন জামার পানিতে জগটা আছাড় মেরে বলল, বান্দির পোড়ালে আমি এতক্ষণ ধইরা বুঝাইতেছি, আর কি বুঝছে? আমি সিরাইজার হাড়ির খবর জানি, বুঝছস? ও পারবো তোরে 50,000 টাকা দিতে সাহায্য করবে? পারবো না। আর ওর মাইয়ের চরিত্র ভালো না, একটা তো কার লগে পালাইছে সেটা কেউ জানে না। ওর ঘরের মাইয়া আমি ঘরে তুলুম, আগামী সপ্তাহের মধ্যে তোর বিয়ে হইবে রেনুর লগে। শাহেদ জবাব না দিয়ে চলে গেল। পরদিন সকালে অনামিকা কলেজে এলেন। শাহেদ আগেই অপেক্ষা করছিলেন। অনামিকা শাহেদের দিকে তাকাতে দেখলো অনামিকার চোখ ভিজে গেছে। পুরো পথ এই মেয়ে কাঁদতে কাঁদতে এসেছে নিশ্চয়। মুহূর্তে শাহেদ একটা সিদ্ধান্ত নিল। অনামিকাকে কিছু বলার আগে শাহেদ বলল, আজকে আমরা বিয়ে করব অনামিকা। আমি বাড়িতে বুঝাইতে কম চেষ্টা করিনি। আব্বা 1 সপ্তাহের মধ্যে আমারে বিয়ে করাবে বলে সিদ্ধান্ত নিয়ে নিছে। আমার কাছে তোমাকে নিজের করার বিকল্প আর কোনো উপায় নেই। আঁতকে উঠল অনামিকা, না, এটা কেমনে সম্ভব? বড় আপা যেই পথে হাঁটছে সেই পথে আমি হাঁটবো না। আব্বা এই আঘাত আর সহ্য করতে পারবে না। আপনি বাড়িতে যেভাবে পারেন বুঝাইতে চেষ্টা করেন। শাহেদ কপাল কুঁচকে বলো, সোজা কথা কই, আব্বা রাজি হইব যদি বিয়েতে তোমরা আব্বাকে যৌতুক হিসেবে 3-4 লাখ টাকা তাহলে এবার তুমি কও, তোমার বাপ কি পারবো? অনামিকের মুখ শুকিয়ে গেল। এই কথা শুনে মাথা নাড়িয়ে বলল, আমার আব্বার সমস্ত অবস্থা তো জানেন আপনি, অসম্ভব আব্বার পক্ষে। শাহেদ বলল, তাই বলো, এবার উপায় কি? আমি যা কই সেটা শোনো তুমি। আমরা বিয়ে করে নিলে তো আর কারো কিছু করার থাকবে না। একবার বিয়ে হইলে গেলে তোমার বাপে না মাইনে নিয়ে কই যাইব? অনামিকা বলল, আমার আব্বা। শাহেদ বলল, তোমার আব্বা হয়তো একটু কষ্ট পাইব এখন, কিন্তু কয়দিন আর কি, সব কিছু গেলে সব ভুলে যাইব সবাই। ভাইবে দেখো অনামিকা, যদি আমরা নিজে বিয়ে না করি তবে এই জন্মে আমি আর তুমি এক হইতে পারব না। এইটা ছাড়া আর কোনো উপায় নেই। অনামিকা ভেবে দেখলো শাহেদ ভুল বলেনি। শাহেদের কথায় রাজি হয়ে গেল অনামিকা। সেদিন বিকেলে শাহেদ আর অনামিকার বিয়ে হয়ে গেল। বিয়ের পর শাহেদ অনামিকাকে বাড়ি যেতে দিল না, নিজের বাড়িতে নিয়ে এলো। হাসানুজ্জামান বারান্দায় বসে তার বোন রাবেয়ার সাথে কথা বলছে। অনামিকার হাত ধরে শাহেদ বাড়িতে এসে বাবা মাকে সালাম করলো দুজনে। হাসানুজ্জামান হতভম্ব হয়ে গেলেন। শাহেদ হেসে বলল, আব্বা, বিয়ে করে বউ নিয়ে আইসি আব্বা। শ্বশুর বাড়িতে থাইকা 3 লাখ টাকা যৌতুক নিয়ে কি করমু? যদি সারা জীবন জারি নিয়ে সংসার করুম, সে নিজের মনের মানুষ না হয়? দরকার নাই আমার 3 লাখ টাকার, দরকার নেই আমার বিদেশ। পায়ের জুতো খুলে হাসানুজ্জামান ছেলে গালে মারতে মারলে বলো, কুত্তার বাচ্চা, তুই এখন আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোর মতো পোলা আমার দরকার নেই। আমার কথার দাম তোর কাছে যখন নাই, তখন আমার ঘরে তোর জায়গা নেই। আমিও দেখুম এই ভালোবাসা প্রেম প্রীতি দিয়ে পেট ভরে কয়দিন। দুনিয়া এত সোজা না, বাইর হ আমার বাড়ি থেকে। শাহেদের মা রেজিনা বেগম অনামিকার বাবা মাকে গালাগালি করতে লাগলেন। শাহেদ হেসে অনামিকাকে নিয়ে বের হয়ে এলো। অনামিকা হাত ধরতে টের পেলো অনামিকা কাঁপছে, নীরবে 2 চোখের জল ফেলছে অনামিকা। শাহেদ অনামিকার হাত ধরে বলল, ভয় পাইও না, তোমার দায়িত্ব যখন একবার নিছি, তখন যতক্ষণ নিঃশ্বাস আছে এই দেহে ততক্ষণ তুমি আমারই থাকবা, আমার বুকে থাকবা। শাহেদ অনামিকাকে নিয়ে খালার বাড়ির দিকে রওনা হলো।
হাসানুজ্জামান আর রেজিনা দুজনে বের হয়ে সিরাজ হায়দারের বাড়িতে গেলেন। সিরাজ হায়দার বারান্দায় রং চা দিয়ে মুড়ি ভিজিয়ে খাচ্ছিলেন, গায়ে একটা ছেঁড়া চাদর, গা এখনো গরম তার। এই ইলশেগুড়ি বৃষ্টিতে তার শীত শীত লাগছে। হাসানুজ্জামান গিয়ে সিরাজ হায়দারের কলার চেপে ধরে তাদের অসস্র ভাষায় গালাগালি দিয়ে বললেন, আমার পোলার পিছনে নিজের মাইয়া লাগাই দিছ, তোকে তো রক্তই নষ্ট রক্ত। তুই বিয়ে করছিস চুরি কইরা মাইয়া ভাইয়া আই না, তোর বড় মাইয়া তো গেছে সেই পথে, এখন তোর মাইজ্জা মাইয়া ও আমার পোলার মাথা খাইয়া আমার পোলার লগে ভাগছে। রেজিনা সালমার সামনে গিয়ে বলল, মানুষের সহজ সরল পোলাকে মাথা খাওয়া কি আপনার শিখাই না মাইয়া গো? আমারে বোকাশোকা পোলার মাথা কেমনে খাইছে আপনার মাইয়া? আমি নিশ্চিত আমার পোলার লইয়া তাবিজ করছে আপনার মা মাইয়া। আজ আমার পোলার বিয়ে কইরা আমার কোল থাইকা কাইরে নিতেছেন আপনার মাইয়া। আপনাকে তো মানুষ বানান নাই, বানাইছেন নজরের পোলাগো মাথা নষ্ট করার জন্য। সিরাজ তার সালমা কিছু বুঝতে পারল না প্রথমে, পরে বুঝতে পারল অনামিকা শাহেদকে বিয়ে করছেন। চেঁচামেচি শুনে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে আশেপাশে মানুষ এসে হাজির করলো। পরক্ষণে সারা পাটা রটে গেল, অনামিকা অন্তরের মতো পালাই গেছে। লজ্জায় অপমান সইতে না পারে সালমা মাথা ঘুরে পড়ে গেল। সালমার হুঁশ এলো আধ ঘন্টা পরে। ততক্ষণে হাসানুজ্জামান আর রেজিনা চলে গেছে। তবে ভেঙে গিয়েছে সিরাজ হায়দারের মাথা তুলে তাকানোর সাহস। প্রতিবেশীরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ আলোচনা করছেন। কেঁচে খুঁড়তে কৌটি বেরিয়ে আসার মতো দুই মেরে এই কীর্তিক আলাপের জন্য সবাই দোষারোপ করছে সিরাজ হায়দার আর সালমাকে। সুরাইয়া বেগম এই সুযোগে মজলিস গড়িয়ে ফেলছেন। সবাইকে পানের খিলি হাতে হাতে দিচ্ছেন আর নিচু গলায় ষড়যন্ত্রের ভঙ্গিতে বলছেন, আমার সিরাজের কোনো দোষ নাই গো সবুজের মা। আমার পোলার কর্মজীবন মানুষ, তার কি সময় আছে ঘরে বসে থেকে মাইয়াকেও খবর নেওয়ার? এক মুখ স্বর্ণ দিয়াও পূরণ করা যায় না, কিন্তু এতগুলো মুখ তো আমার পোলায় ছাই দিয়েও ভরাইতে পারে না। কই থেকে এই মহিলা বিয়ে কইরা আইনা আমার সিরাজগো বুঝি একটা পোলা জন্ম দিতে পারেনি এই মহিলা, তার মা উপর মাইয়াকেও বানাইছে নিজের মতো। গ্রাম মুখ দেখানোর জায়গায় নাই আমাগো। আশেপাশে সবাই সায় দিতে লাগলো সুরাইয়া বেগমের কথায়। সালমা পাথরের মূর্তির মতো বসে রইল। শেহজাদার মনে হচ্ছে মেয়েরা তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। সমাজে মাথা তুলে দাঁড়ানোর সেই সিদ্ধারা আর নেই। রূপা বসে বসে কাঁদছে। কি থেকে কি হয়ে গেল কিছুই মাথায় ঢুকছে না। সকালবেলা রূপা স্কুলের জামা গায়ে দিয়ে রেডি হতে লাগলো স্কুলের জন্য। সালমা হঠাৎ করে ছুটে এসে রূপার স্কুল ড্রেস নিয়ে টানতে টানতে লাগলো আর পাগলের মতো চিৎকার করতে লাগলো, লাগবো না স্কুল যাওয়ার, লাগবো না পড়ালেখা করেন, মুখে আর চুলকানি দিস তোরা, ঘরে থাকবি আর আমার লগে কাম করবি, স্কুল যাইতে দিব না আমি আর কাউরে, স্কুল যাইয়ে যাইয়ে সবগুলো ভালো হইব না, বইনগো মতো হইবি। শ্রেয়া সাহেদার এসে সালমাকে ছড়িয়ে দিয়ে বলে, সালমা চুপ করো, রূপার স্কুলে যাইতে দাও। সালমা শুনল না। সিরাজ হায়দারের হাত থেকে ছুটে এসে রূপার একটা হাত দিয়ে বলল, যা, না যাবি না তুই, স্কুল যাইতে পারবি না। মায়ের ধাক্কা খেয়ে রূপা গিয়ে পড়ল পড়ার টেবিলের কোণে। টেবিলের কোনায় সাথে লেগে রূপার ঠোঁট কেটে গেল। জিবায় নোনা স্বাদ পেতে রূপা বুঝতে পারলো ঠোঁট কেটে গেছে তার। মায়ের মনের অবস্থা রূপা বুঝতে পারলো। হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছতে রূপা বের হয়ে গেল। পিছনে সালমা চিৎকার করে বলল, আল্লাহ যাতে তোরে না ফিরাই না রূপা। আমি মনে করো আমি বাজা মহিলা, আমার কোনো সন্তান নাই, আমার কেউ নেই, আমার কিচ্ছু নেই এই দুনিয়ায়। সালমা কাঁদতে কাঁদতে উঠোনে কাদামাটিতে গড়াগড়ি খেলো। তার বুকের ভেতর কী যে বেদনা তা কেউ বুঝবে না। অল্প সময়ের ব্যবধানে যার দুই মেয়ে ঘরে ছাড়ে সেই মায়ের ব্যথা বোঝার সাধ্য কারো নেই। সিরাজ হায়দার এসে সালমাকে তো ঘরে তুলে ঘরের বারান্দায় নিতেই সালমা সিরাজ হায়দারের শার্ট চেপে ধরে বললেন, কেন দিলেন আপনি, কেন দিলেন ওরে যাইতে? ও যদি একই কাম করে তাহলে বাঁচতে পারবেন? গলায় রশি দেওয়ান ছাড়া আর উপায় নাই। এরা সব এক, এও একই পথে হাঁটবো, কেন যাইতে দেন? সে যেন সালমার দিকে তাকিয়ে বলেন, মনে করো আমি জুয়া খেলায় নামছি সালমা, আমার রূপা হচ্ছে আমার প্রাণ। জীবনে এই জুয়া খেলায় আমি এইবার আমার প্রাণ বাজি ধরছি। আমার রূপার চোখে আমি আমার লইয়া ভালোবাসা দেখছি সালমা, ও এই ভুল করব না। সালমা বিশ্বাস করতে পারলো না, বিড়বিড় করে বলল, আমি বিশ্বাস করি না, আমি ওরা পড়তে দিব না আর কিছু দেই না। সিরাজ হায়দার বুঝলেন সালমা এটা নিয়ে দীর্ঘদিন ঝামেলা করবে। সুরাইয়া বেগম বারান্দায় বসে পানের খিলি সাজাচ্ছেন। ছেলেকে ডেকে বললেন, বহুত হয়েছে সিরাজ, দুই মেয়ে দিয়ে তো মুখে চুনকালি ছাড়া আর কিছুই পড়ে নেই, এবার সময় থাকতে ওরে সামলানোর চেষ্টা কর। আর লাগবো না রূপার স্কুলে যাওয়া, তুই ওরে বিয়ে দিয়ে দে। সিরাজ হায়দার হাসলেন মায়ের কথা শুনে। তারপর বললেন, মা, আমার মাইয়ের যতটুকু লেখাপড়া করতে চায় আমি ওরে সেই সুযোগ দেবো, দরকার হলে শরীরে রক্ত বিক্রি করবো। হাতের পাঁচ আঙুল যেমন সমান হয় না, সব সন্তান সমান নয়। আর যদি কোনোদিন রূপা আর ওর বোনগো দেখানোর পথে হাঁটে তাহলে আমি তো আমার ভাগ্যের লিখন বলে মাইনে নিব, কিন্তু আমার মাইয়ারে আমি ডানা কাটা পাখির মতো খাঁচায় আটকে রাখুম না। সুরাইয়া বেগম বিরক্ত হলেন ছেলের কথা শুনে। জুয়েল ফিরল 8 দিনের মাথায়, তবে একা ফেরেনি, সাথে নিয়ে এসেছে 6 বছর একটা ছেলেকে। অন্তরা যখন
টেবিলে মাথা রেখে স্মৃতিচারণ করছিল বাবা মায়ের। আজ কতদিন হলো বাবা মাকে দেখে না। জুয়েলকে দেখে অন্তরা ঝাঁপিয়ে পড়লো জুয়েলের বুকে। নাকের জল চোখের জল মিশে কান্নায় যখন অন্তরার মগ্ন, জুয়েল বিবৃত হয়ে বলল, রানা, দেখেছো অন্তরা? প্রথমে অন্তরা বুঝতে পারল না জুয়েলের কথা। মাথা তুলে জুয়েল পিছনে তাকাতে দেখতে পেল 6 বছরের একটা ছেলে দাঁড়িয়ে আছে জুয়েলের পিছনে। ছেলেটা ভ্রুকুটি বলে দিচ্ছে, অন্তরাকে প্রত্যাশা করেনি সে। অন্তরা চমকে জিজ্ঞেস করল, ওকে? জুয়েল সহসা জবাব দিল, আমার ছেলে। অন্তরার মাথায় যেন বাজ পড়লো, মাথা ঘুরতে লাগলো অন্তরার। কিছুতে বিশ্বাস হলো না জুয়েলের কথা। অন্তরা ভাবলো জুয়েল মজা করছে, তাই আবারও জিজ্ঞেস হলো, সত্যি করে বলো জুয়েল কে? ওকে। জুয়েল হেসে বলল, ও আমার ছেলে। আমার ছেলে রানা, আমার প্রথম পক্ষের স্ত্রীর ছেলে। অন্তরা সত্যি সত্যি জ্ঞান হারালো জুয়েলের কথা শুনে। কিছুক্ষণ পর অন্তরা জ্ঞান ফিরতে জুয়েল বলে, আমাকে ভুল বুঝো না অন্তরা। আমি তোমার কাছে রানার মায়ের কথা লুকেছি। তোমাকে দেখার পর থেকে আমার ভালো মন্দর বিচার বিবেচনার ক্ষমতা হারিয়েছে। আমার শুধু মনে হয়েছিল যে কোনো মূল্যেই হোক আমার তোমাকে চাই। তাই আসলে আমি রেশমার কথা তোমাকে বলিনি। আমার প্রথম স্ত্রীর নাম রেশমা। আরে 1 বছর আগে রেশমা আমার ফুফুতো ভাইয়ের হাত ধরে আমার ছেলেকে রেখে পালিয়ে গেছে। এতদিন রানা আমার বাবা মার কাছে ছিল, কিন্তু ওনারা ওকে এখন আর রাখতে পারছে না। মা বলে ছেলেটা সবসময় কান্নাকাটি করে, তাই আমি গিয়ে নিয়ে আসছি। তুমি আমার স্ত্রী অন্তরা, আমার ছেলেটার মা কি তুমি হবে না? অন্তরা ভেবে পেল না কি করবে, আর সে আর কি বলবে। তার সব কিছু মিথ্যে বলে মনে হলো। জুয়েল আগে একটা সংসার আছে তা জানলে অন্তরা কখনোই আসতো না জুয়েলের কাছে, কখনোই না। রানা এক দৃষ্টিতে তাকিয়ে দেখি অন্তরার দিকে। জুয়েলের প্রতি অভিমান নিয়ে অন্তরা রানার হাত ধরলো। তারপর নিজেদের বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। বাইরে থেকে জুয়েল স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবলো, যাক, কোনো মতো সামলে গেছে। রানার দিকে আপেল খেতে দিয়ে অন্তরা শূন্যে তাকে ভাবতে লাগলো, দুদিন আগে মনে হয়েছে যে সবচেয়ে সুখী, অথচ আজ মনে হচ্ছে সবচেয়ে চরম দুঃখে বুঝি সে নিজে। মনে মনে সিদ্ধান্ত নিল খুব সহজে জুয়েলকে সে ক্ষমা করবে না এই প্রতারণা করার জন্য, কিছুতেই না। জুয়েল রানাকে রেখে বাজারে ছুটলো। ছেলে জুয়েলের প্রাণ। মাকে ফোন করে সেদিন জানিয়েছে রানা কান্না করছে মায়ের জন্য। সেদিন আর এক মুহূর্ত দেরি করেনি জুয়েল। ছেলের জন্য সব কিছু করতে রাজি আছে জুয়েল। ছেলের পছন্দ মতো খাবার দাবার কিনে নিল জুয়েল। টানা 12 দিন বৃষ্টি হওয়ার পর আজকে বৃষ্টি থেমেছে। আকাশ মুখ ভার, যদিও সূর্য মামার দেখা নেই এখনো। সকাল আর সন্ধ্যা তাও বোঝার উপায় নেই। রূপা খুব সাবধানে ঘরের কাজকর্ম করতে লাগলো মায়ের সাথে। সালমার আচার আচরণে বেশ পরিবর্তন। শান্ত নদীর মতো নিরিবিলি থাকা মানুষটাকে দেখলে মনে হয় খরস্রোতা নদী, যে কোনো মুহূর্তে একুল সব ভেঙে চুরমার করে দিবে। এই মুখে এতদিন ছিল স্নিগ্ধতা, সেই রূপ বদলে দিন দিন সেখানে রূঢ়তা দেখা দিয়েছে। সুরাইয়া বেগম বা কি নাকি আজকাল মুখে একটু লাগাম টেনে নেওয়ার চেষ্টা করেন। রূপার স্কুলে যাওয়া সালমা পছন্দ করে না। কোনো মতে রূপাকে পড়তে দিতে রাজি না সে। রূপার মায়া এতে মায়ের দোষ দেয় না। মাকে মাঝে মাঝে রূপা অপ্রকৃতিস্থ লাগে, কেমন যেন কোথাও সুর কেটে গেছে। আজীবন দেখে আসা মানুষটার সাথে আজকে সালমার বড় বেশি অমিল। পরপর 2 বোন যখন একই কাণ্ড ঘটায়, তখন রূপাকে অবিশ্বাস করাটাই স্বাভাবিক, কিন্তু রূপা জানেই সে এমন কিছুতেই এরকম করবে না। বাবার পরাজিত চেহারা রূপা দেখেছে। নিজেকে নিস্তেজ নিষ্প্রাণ হতবক্ষ মানুষের মতো বাবা সেদিন বারান্দায় বসে পাথরের মূর্তির ন্যায় সকলের সব অভিযোগ শুনে গেছে। সায়েদের বাবা মায়ের ঘৃণ্য নোংরা কথাগুলো বাবা কেমন করে হজম করে গেছে তা রূপা দেখেছে। এরপরও সে, তার বাবা তাকে বিশ্বাস করেছে, পড়তে দিচ্ছে। তার জন্য রূপা কৃতজ্ঞতা শেষ নেই বাবার কাছে। রূপা জানে স্রোতে ভেসে যাওয়া মানুষ যেমন খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে চায়, বাবা ঠিক এভাবে আঁকড়ে ধরে বাঁচতে চায়। রূপা কিছুতেই বাবাকে ডুবে যেতে দিবে না। সালমা লাগা মরিচ, শুটকি, পেঁয়াজ দিয়ে একটা বাটি রেখে রূপাকে বলল, ভর্তাগুলো বানিয়ে ফেলা এগুলো। রূপা এক নজর তাকে মুচকে হাসলো। প্রচণ্ড ঝাল এই লাগা মরিচ। একসময় মা তাকে গাছ থেকে ছিঁড়তেই দিত না, বলতো কোনো ক্রমে যদি হাতে একটু লেগে তবে হাত জ্বলবে। অথচ এখন পরিস্থিতি বদলে গেছে। আজ রূপার প্রতি মায়ের অবহেলা চূড়ান্ত পর্যায়ে। রূপা কথা না বলে সাবধানতা ভর্তা করতে লাগলো। ভর্তা করে রূপা আর দাঁড়ালো না। রুমে গিয়ে দ্রুত স্কুল ড্রেস পরে দৌড়ে বের হয়ে স্কুলের ব্যাগ কাঁধে নিল। সালমা পিছন থেকে চিৎকার করে বলল, যাস না রূপা, আমি কইতেছি যাবি না। গেলে আজ আর ঘরে জায়গা হবে না তোর। খুন করে ফেলামু আজ আমি তোরে। রূপা ততক্ষণে অনেক দূর চলে গেছে। ঠোঁটে লাল লিপস্টিক, চুলে 2 ঝুঁটি করে মিতা ধীরে সুস্থে বের হলো ঘর থেকে। তারপর ডেকে মা আর নানির থেকে বিদায় নিয়ে স্কুলের পথে পা বাড়ালো। সুরভি মেয়েকে বিদায় দিয়ে সালমাকে শুনিয়ে শুনে বলতে লাগলো, আল্লাহ মানুষের করে কুত্তা বিলাইয়ে ছাও, এডি বাম্মার কথা না ভাইয়েবা নাগরের কথা ভাবে, বাম্মার মুখ ডুবায়। আল্লাহ তো আমাকেও দিছে, কোনোদিন দেখি নেই এসব করতে। এলাকার 10 জনে কত সুনাম, পোলাপানের কি দোষ, গাই যেমন বাছুরে তেমন হইবে।
সালমা নীরবে সব শুনল। সুরভির কথায় তীক্ষ্ণ ফলার ছুরির ন্যায় আঘাত করলো সালমার বুকে। না না, সুরভি তো মিথ্যে বলেনি। সত্যি তো, সে খারাপ বলে মেয়েরা এরকম হয়েছে। লজ্জায় অপমানে সালমার ইচ্ছে করলো মরে যেতে। শায়দের বাড়ি এসেছে আজ 2 দিন। ছেলেকে ছাড়া রেজিনা থাকতে পারছিল না। একমাত্র ছেলে তার। এর মধ্যে খবর পেয়েছেন ছেলে একটা চালের আড়তে চাকরি নিয়েছে, মাসে 12,000 টাকা বেতন। রেজিনা হিসেব কষে দেখলো, বাড়িতে যদি শীঘ্রই না আনা হয় ছেলে আর বউকে, তবে এভাবে ছেলে হাতের বাইরে চলে যাবে। শায়দ খালার বাড়িতে গিয়ে উঠেছে। শায়দের খালা কল করে রেজিনাকে জানিয়েছে শায়দ সিদ্ধান্ত নিয়েছে বাজারে 1 রুমের এক বাসা খুঁজে নেবে, তারপর অনিমাকে নিয়ে সেখানেই থাকবে। রেজিনা হিসাব করে দেখলো 12,000 টাকা ওদের সংসার স্বাচ্ছন্দ্যে কেটে যাবে। বুকের ভেতর সাথে সাথে রাগ জেদ মাথাচড়া দিয়ে উঠলো। এত বছর ধরে ছেলে পুলে কিনা বউ আসতে না আসতে ছেলের কামাই খাওয়া শুরু করবে দিবে, তাও লবডঙ্গা। এ কিছুতেই হতে পারে না। এতই যখন বিয়ের শখ হয়েছে, ওই মেয়ে মজা বুঝবে রেজিনা। এই মেয়ের জন্য 3 লাখ টাকা হাতছাড়া হয়ে গেছে। এর ফল তাকে পেতে হবে। হাসানুজ্জামানকে সব বুঝিয়ে বলতে হাসানুজ্জামানও বুঝলো ব্যাপারটা। দুজনে মিলে দীর্ঘমেয়াদ পরিকল্পনা করলো। তারপর রেজিনা বোনের বাড়ি গিয়ে ছেলে আর বউকে নিয়ে এলো। শায়দ বাড়ি এসে অনামিকে বলল, অনামিকা পরিস্থিতি কেমন তুমি বুঝতেছো? আব্বা আম্মা দুজনে যে রাইগা আছে সেটা তুমি বুঝতেছো নিশ্চয়। আমি তো সারাদিন থাকুম না। আম্মা কিছু রাগারাগি করলে মন খারাপ করো না। নিজের মা ভাবিবার সব ভুলে যাইও। মাইনে নেওয়ার চেষ্টা করো নিয়ে সব কিছু। অনামিকা মাথা নাড়িয়ে সায় দিল। সায় সকালে উঠে নাস্তা করেই চলে গেল আড়তের উদ্দেশ্যে। অনামিকা উঠে কি করবে ভেবে পেল না। রেজিনা কিছু বলছে না। গাল ফুলিয়ে বারান্দায় থম মেরে বসে রইল। অনামিকা ঝাড়ু হাতে নিয়ে ঘর ঝাড়ু দিল। হাসানুজ্জামান বারান্দায় বসে গলা চালিয়ে বলল, কই আমাদের পুত্রবধূ কই? নবাবজাদি কি এখনো ঘুমায়নি? ভাগ্য কইরা বউ পাইছি রেজিনা, যাও বউয়েরে লাইগা নাস্তা বানাও গিয়া। তুনুমুনু কইরা ঘুম থেকে তোলো। নবাবজাদে আসছে আমার ঘরে, তার সেবা যত্নের জন্য কোনো ত্রুটি না হয়, বুঝলা? রেজিনা ঠোঁট টিপে হেসে কড়া গলায় জবাব দিল, হ্যাঁ আমি তো বান্দিগিরি করার লইগে আইছি এই সংসারে। এক জীবন গেছে তোমার বান্দিগিরি কইরা, এখন করবো তোমার ছেলের বউয়ের বান্দিগিরি। আল্লাহ আমারে তুইলে নেয় না কেন? অনামিকা ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু হলো। দু চোখের পানি মুছে অনামিকা ঘর ঝাড়ু দিয়ে বের হলো। তারপর রেজিনা বেগমকে বলল, কি রান্না করতে হইবে আম্মা? আমাকে কয়েকদিন দেখাই দেন একটু। রেজিনা ঠোঁট উল্টে বলল, লাগবো না কারো আমার সংসারে কাম করা। অনামিকা ভয়ে চুপসে গেল। তারপর নরম স্বরে বলল, আম্মা কি কারণ লাগবো না আমারে কন, আমি কইরে দিতেছি। রেজিনা চুপ করে রইল। অনামিকা জবাব না পেয়ে কালির হাঁড়ি পাতি বাসি প্লেট নিয়ে ধুতে গেল পুকুরে। 2 চোখ মুছে অনামিকা কাজে মন দিল। মনে মনে বলল, আমারে মাফ কইরা দিয়েন আব্বা আম্মা। আবেগের বশে কি থেকে কি সিদ্ধান্ত নিয়েছে জানি না, আমারে মাফ করে দিন। উঠান প্রায় জুড়োয় শ্যাওলা ধরা। পিছল হয়ে আছে পুরো উঠান। খোয়ারে থাকা হাঁসগুলো সবেমাত্র বেরোছে। বেরিয়ে উঠোনে মলত্যাগ করলো। ডিমে তা দেওয়া 2টো মুরগি বের হয়ে তারাও মলত্যাগ করলো। অনামিকা সব ধুয়ে সাজিয়ে রাখলো উঠানের মাচার উপর। রেজিনা বারান্দায় এসে আপন মনে বলতে লাগলো, আল্লাহর দুনিয়া যত আজে বাজে জিনিস সব আমার কপালে জুটে। হাঁস মুরগগুলো হয়েছে অসভ্য, মাইজান উঠা ময়লা করে। আমার পেটের পোলাও কথা শুনেনি, আমার দাম দেয় নাই। হাঁস মুরগি আর কি দাম দিবে? অনামিকা কথা না বলে সুপারি পাতা নিয়ে উঠোন থেকে সব ময়লা তুলে ফেললো। রেজিনার ঠোঁটের কোণে বিজয়ের হাসি ফুটে উঠল। ময়লা তুলে ফেলতে গিয়ে শ্যাওলা ধরা উঠোনে পা পিছলে পড়ে গেল অনামিকা। মুহূর্তের জন্য সারা পৃথিবী ঘুরতে লাগলো চোখের সামনে। বড় ঘর থেকে রান্না করে যাওয়ার জন্য ইট বিছিয়ে দেওয়া হয়েছে, তাতে বর্ষাকালে আসা যাওয়া করা হয়। সেই ইটের উপর অনামিকা মাথা পড়লো। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট হয়ে গেল। অনামিকা উঠছে না মাটি থেকে। রেজিনা বিরক্ত হয়ে গেল, ফকিন্নির বেটি ঢং কত, আমি গিয়ে তুলুম ভাবছে, জিন্দিগিতেও না। অনামিকা জ্ঞান ফিরল প্রায় আধা ঘন্টা পর। রেজিনা বারান্দায় বসে দেখতে লাগলো। অনামিকা উঠে বসলো মাটিতে। মাথা ভীষণ ভার ভার লাগছে তার। এক পলক রেজিনার দিকে তাকিয়ে দেখলো এখনও রেজিনা বসে বসে বারান্দায় লেজিন ভাবে। কান্না পেয়ে গেল অনামিকার এরকম নিষ্ঠুরতা থেকে। নিজেকে সামলে জামাকাপড় বদলে নিল রেজিনা। এরপর আবার রেজিনাকে বলল, কি রান্না করতে হবে আম্মা? রেজিনা মুখ বাঁকিয়ে বলল, ভাত, বুটের ডাল, শাকসবজি আর মাছ। মাছ দো পেঁয়াজা করে নিলে হবে। অনামিকা ভয়ার্ত স্বরে বলল, আমাকে আজ একটু দেখায় দেন আম্মা। রেজিনা ভুরু কুঁচকালো। অনামিকা আর কিছু না বলে নিজের ঘরে চলে গেল রান্না করতে। নিজে যতটুকু পেরেছে অনামিকা রান্না করে নিচ্ছে। রান্না করতে গিয়ে সকালের নাস্তাও করা হয়নি অনামিকার। রেজিনা এক ফাঁকে ঘরে ঢুকে এক বাটি মুড়ি, দুধ আর কলা দিয়ে মাখিয়ে খেয়ে নিলেন। অনামিকা সাদাসাদি করছে ধারে কাছে গেলেন না। রান্না শেষ হলো প্রায় 12টা বাজে। ততক্ষণে খিদেই অনামিকার পেট ছুঁচো দৌড়াদৌড়ি করছে। অনামিকা রান্না শেষ করে সব খাবার অন্য পাতিলে ঢেলে নিল। ভাত ডাল নিল একটা ডিশে। তারপর সব কালির পাতিল নিল। জামাকাপড় গিয়ে গোসল করতে গেল পুকুরে। রেজিনা ততক্ষণে একটা ডিম ভেজে নিয়ে ভাত খেয়ে নিল। খাওয়া শেষ করে আবারও ভাত হাত দিয়ে সমান করে দিল
যাতে বোঝা না যায় এখান থেকে ভাত খাওয়া হয়েছে। এক পিস মাছ, এক টুকরো ডাল, একটু ডালও নিল রেজিনা। খেয়ে দেখলো রান্না মোটামুটি শেষ হয়েছে। রেজিনা ভেবেছিল হয়তো রান্না খারাপ হবে, তাহলে শাহেদ আসলে কিছু একটা অপমান করবে। আশাহত হয়ে রেজিনা মন খারাপ হয়ে গেল। তারপর মনে হতে রান্নাঘর থেকে মরিচের বাটি এনে ডাল আর মাছে মরিচ মেশাতে লাগলো এক এক করে। অনামিকা গোসল করে নামাজ পড়ে নিল। তারপর অপেক্ষা করতে লাগলো রেজিনা কখন খেতে রাখবেন। অপেক্ষা করতে করতে দুপুর কেটে গেল। রেজিনা বেগমের পক্ষ থেকে কোনো ডাক আসে না। লজ্জায় রেজিনা বলতেও পারছে না ভাত খাওয়ার কথা। রেজিনা বারান্দায় বসে কাঁথা সেলাই করতে লাগলো। খিদে অনামিকা সারা শরীর কাঁপতে লাগলো। পানি ছাড়া আর কিছুই খাওয়া হলো না তার। বিকেলে রূপা স্কুল থেকে ফিরে দেখলো সালমা বসে আছে বারান্দায়। কেমন উদ্ভ্রান্তের মতো লাগছে তাকে। রূপাকে দেখে সালমা চমকে উঠে বলল, কে কে? অন্তরা? আমার অন্তরা মা আসছোস? রূপা চমকে উঠে বলল, না মা, আমি। রূপা কথা শেষ করতে পারলো না। তার আগে সালমা বলল, ও চিনিছি, আমার অনামিকা। মাগো কই ছিলি তুই? রূপা কাঁদো কাঁদো হয়ে বলল, আমি অপরূপা মা। সালমা কেমন যেন হতভম্ব মনে হলো। এরপর তার খেয়াল হলো, ক্রুদ্ধ হয়ে বলল, বসা থেকে উঠে রূপার চুল চেপে ধরে বলল, খাঙ্কির বেটি, বোনগুলোকে নাগর খুঁজতে গেছিস? এই বয়সে নষ্টামি শুরু করছিস তুই? আজ তোর একদিন কি আমার একদিন। রূপা চেপে ধরে সালমা রূপাকে ঘরের দিকে নিয়ে গেল। রান্নাঘর থেকে চেলাকা টেনে বেধড়ক মারতে লাগলো রূপাকে। যতক্ষণ না ক্লান্ত হয়ে পড়লো সালমা ততক্ষণ থামলো না। রূপা নীরবে চোখের পানি ফেলতে লাগলো। সালমা কেমন হাঁপাতে লাগলো। রূপা গিয়ে মাকে এক গ্লাস পানি এনে দিল। সালমা ঢকঢক করে পানি খেয়ে নিল। রূপা স্কুল ড্রেস চেঞ্জ করে বাড়ির জামা পরে বের হতে মিতার মুখোমুখি হলো। মিতা হেসে বলল, কিরে, এত তাড়াতাড়ি ব্যথা শেষ হয়ে গেল? এতগুলো মায়ের খাইলি, কোনো শব্দ করলি না কেন রে? রূপা কিছু না বলে ভাত খেতে লাগলো। সুরভি এসে মিতাকে ভাত বেড়ে দিল। নিজের প্লেট নিয়ে রূপা বারান্দায় চলে গেল। খাওয়ার পর রূপা চলে গেল তার টিউশনি করতে। রাতে সিরাজ হায়দার বাড়িতে এলো। হাত মুখ ধুয়ে খেতে বসলো সবাইকে নিয়ে। সালমা পাথরের মতো মুখ করে রেখেছে। সিরাজ হায়দার রূপাকে বলল, তোর মায়ের কি হয়েছে? রূপা জবাব দিল না। তারাহে মিয়া বলে উঠল, মামির মনে হয় মেজাজ খারাপ মামু। আজ রূপারে যেই পিটান দিছে কুদ্দা বিড়াইছে। মিতার কথায় সুরাই বেগম দুজনে হেঁটে উঠল। সিরাজ হায়দার হতবাক হয়ে তাকিয়ে রইলেন নিজের মা বোনের দিকে। খাওয়ার পর ঘরে গিয়ে সালমাকে ধরলেন। সালমা বিছানা ঠিক করছিল, সেই সময় সিরাজ এসে শক্ত করে সালমার হাত চেপে ধরলেন। তার দুই চোখ লাল হয়ে গেছে ক্রোধে। সালমার হাত জোরে চাপ দিয়ে বলেন, এত সাহস কে দিছে তোরে? আমার মাইয়ার গায়ে হাত তুলিস কেন তুই? সালমাও কম যায় না, মুখের ওপর জবাব দিয়ে বললেন, এরকম মাইয়ার গায়ে হাত দিলে কি পাপ হইব না? আগের হাল যেমন যায় পিছনের হালও তেমন যাইব। ওকে আমি আর স্কুলে পাঠাবো না। সালমার হাতে আরও জোরে চাপ দিয়ে হায়দার বলেন, আমারে আবার আগের সিরাজ হইতে বাধ্য করিস না। সালমা, আমার মাইয়ার গায়ে আর একবার হাত দিলে তোরে শেষ করে দিব আমি। বাবা মায়ের এরকম চিৎকার শুনে রূপা আর অনিতা দৌড়ে এসলো। সালমার রাগ আরও বেড়ে গেল মেয়েদের দেখে। ঝটকা মেরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে রূপার চুল ধরতে নিলে তার আগে সিরাজ হায়দার ধরে ফেললো সালমার হাত। রাতে শুয়ে সিরাজ হায়দার সিদ্ধান্ত নিলেন, মেয়ের পরীক্ষা শেষ হলে তাকে ঢাকায় পাঠিয়ে দিবেন। রূপাকে তিনি পড়ালেখা করাবেন যাই হোক। সারাদিন অনাহারে অনামিকার শরীর দুর্বল হয়ে গেল। শাহেদ বাড়ি ফিরল যখন, অনামিকা তখন বিছানায় শুয়ে আছে। এশার নামাজের পর অনামিকা আর নড়াচড়া করার শক্তি পেল না। শাহেদ আসতে রেজিনা বেগম বারান্দায় বসে বসে নারিকেল কুড়াচ্ছেন আর মনে মনে বলছেন, আল্লাহ আমাকে কামের বেটি বানাই ফেলছে। দুনিয়ার সবাই হইল গিয়ে নবাব জমিদারের বেটি, আজরা সবাই দেখে, আমারে একলা দেখে না। মায়ের কথা শুনে শায়দ অনামিকাকে গিয়ে বলল, শুয়ে আছো কেন এমনি এই সন্ধ্যাবেলা? মারে কামে সাহায্য করতে পারো না একটু? উনি একলা একলা কাম করতেছে। এই নিষ্ঠুর অভিযোগে প্রতি উত্তরে কী বলবে অনামিকা খুঁজে পেল না। কাপড় পাল্টে শায়দ মাকে বলল, ভাত খাবো, ভাত দাও। হাসানুজ্জামানও ফিরল তখন। শায়দ অনামিকাকে ডাকলো। অনামিকা একটু খেতে ইচ্ছে করলো না তখন আর। বুক ভরা ব্যথা আর অভিমান নিয়ে অনামিকা শুয়ে রইল। অনামিকা না আসার আগে শাহেদ উঠে এলো। অনামিকার গায়ে হাত দিয়ে দেখলো জ্বরে গা পুড়ে এসছে। শাহেদের আর খাওয়া হলো না। রেজিনা বেগম তাতে ভীষণ রাগ হলো। ভেবেছিল ছেলেকে খেতে দিয়ে অনামিকা রান্না নিয়ে খোঁচা দিতে পারবেন। এখন আর হলো কই? এরকম জানলে কি অযথা মরিচের গুঁড়ো দিয়ে খাবার নষ্ট করতেন? চলবে, তুমি অপরূপা, ৩য় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।